তফসিল ঘোষণার পরের দিনই কিন্তু দুর্বৃত্তের গুলিবর্ষণের শিকার হলেন ঢাকা ৮-এর সম্ভাব্য প্রার্থী ওসমান হাদী এবং বর্তমান সময়ে তিনি লাইফ সাপোর্টে আছেন। আমি যদি হাদীর প্রসঙ্গ আপনার সামনে তুলে ধরি মাসুদ কামাল, আমরা দেখেছি বছর জুড়েই কিন্তু ওসমান হাদী বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আলোচনায় ছিল এবং বলা হয়ে থাকে যে পতিত শক্তি আওয়ামী লীগের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন তিনি, এবং আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা তিনি যে হত্যার হুমকি পেয়েছিলেন সেটিও কিন্তু ১ মাস আগে তিনি জানিয়েছেন। এখন তফসিল পরবর্তী সময়ে একজন সম্ভাব্য প্রার্থীর উপর আঘাত, সেটিকে আসলে ব্যাখ্যা কিভাবে করবেন? সেটি কি নির্বাচন বানচালের ষড়যন্ত্র নাকি পতিত শক্তির অপতৎপরতা? দেখেন, এটা আসলে কি, এটা এই মুহূর্তে বলা কঠিন এই কারণে আসলে বলা উচিতই না, এটা বলা উচিতই নয়। এই কারণে উচিত নয় যে আমি যদি বলি তাহলে কিন্তু আমি একটা পক্ষ নিয়ে নিলাম, আমি আমাদের একটা রাজনীতি খুঁজলাম। আপনার মনে আছে যে এই মানে কি বলে আপনার বিএনপি যে মহাসমাবেশ হয়েছিল একবার ২৮ অক্টোবর, সেই মিটিংয়ের পরে একজন পুলিশকে হত্যা করা হয়েছিল। পুলিশকে হত্যা করে আধা ঘন্টার মধ্যে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কি যে ছাত্রদলের লোকেরা তাকে মেরেছে। তো উনি কি করে বুঝলেন না ছাত্রদলের লোক মেরেছে? যে মেরেছে উনি যে বড় যে সিসিটিভি দেখেছেন, সিসিটিভি থেকে যে মেরেছে তার পিছনে লেখা ছিল যে আমি ছাত্রদল, লেখা তো ছিল না। উনি বললেন কেন? উনি বললেন এই কারণে, ওটা বলার মাধ্যমে উনি সবাইকে বললেন যে ছাত্র দলের লোকদেরকে ছাড়া অন্য কাউকে তোমরা খুঁজো না, তোমরা ওকেই খুঁজো, যে কোনো একটা ছাত্র দলের লোককে ধরে নিয়ে আসো। তাহলে একটা আমরা এই যে রাজনীতিকরণ, অপরাধের যে রাজনীতিকরণ, অপরাধীকে ধরার জন্য যে রাজনীতিকরণ, এটা ভয়ঙ্কর এই কারণে এতে হয় কি আপনি হয়তো সাময়িক রাজনৈতিক একটা ফয়দা লাভ করতে পারেন, কিন্তু এর বিপরীতে প্রকৃত অপরাধী ছাড়া পেয়ে যায় এবং অপরাধী আরো অপরাধ করতে উৎসাহ বোধ করে। তো এখানেও আমাদের উচিত হবে যে চট করে একটা দিকে ইঙ্গিত না করা অথবা বলে না দেওয়া। এটা একটা ফৌজদারি অপরাধ কিন্তু, তাই না? এটাকে সেভাবেই চলতে দেওয়া উচিত। আমি আমার আইন শৃঙ্খলা বাহিনীর উপর খুবই আস্থাবান। যদি তারা চায় অথবা যদি তাদেরকে বাধা দেওয়া না হয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেক কিছু করতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। মোহাম্মদপুরে মা মেয়ে মারা গেল না একটা গৃহকর্মীর হাতে, সেই গৃহকর্মীর নাম কি তাও কেউ জানে না। প্রথমে বলা হলো আয়েশা, পরে জানা গেল ফুটপ্রিন্টও রেখে যায়নি হত্যাকারী। তার কোথাও কোনো প্রিন্ট ছিল না, তার চেহারা কেউ দেখে নাই। সে আসার সময় ঘুমটা দিয়ে এই পেরে আসে, অন্য গিয়ে যায়, তার চেহারায় কোনো বর্ণনা কেউ দিতে পারছিল না, তার কোথায় বাড়ি তাও কেউ জানে না, কোনো ছবি কেউ দেখাতে পারছে না। সেই মহিলাকে 2 দিনের মাথায় পুলিশ ধরে ফেলেছে না, 2 দিন লাগছে মাত্র, পারছে তো। তো এরকম, এবং সে তো কোনো বিখ্যাত ব্যক্তিও না। এখানে মোটামুটি একটা ধারণা তারা পেয়েছে, একটা গাড়ি নিয়ে আসছে, সেই গাড়ির একটা নাম্বারও পাওয়া গেছে, ঠিক আছে? এই গাড়ি নাম্বার কিন্তু পাওয়া গেছে, গাড়ি নাম্বার পাওয়া যাবে মানে কি? এবং সন্দেহভাজন হামলাকারীর ইতিমধ্যে তথ্য কিন্তু প্রকাশ করা হয়েছে। ওইটা বাদ দেন আপনি, ওইটা না হয়, ওটা না হইতে পারে, হেলমেট পরা ছিল সে, আপনি ইউ আর নট শিওর, বাট গাড়িটা তো শিওর। তাহলে গাড়ি ধরলেই হয় এই গাড়ি মালিককে, ওই সময় গাড়িটা কার কাছে ছিল তাকে ধরলে হয়, তোমার পেছনে কে ছিল। খুব ইজি। কিন্তু আমি একেবারে নিশ্চিত যদি তাকে বাধা দেওয়া না হয় পুলিশকে, তাহলে এই পুলিশ আজকে থেকে কালকের মধ্যে অপরাধীকে ধরে ফেলাবে, আপনি শিওর থাকেন। আর যদি আজকে থেকে কালকের মধ্যে ধরা না পড়ে, আমার সন্দেহ থাকবে যে কোনো না কোনো মহল থেকে তাকে বাধা দেওয়া হয়েছে, এটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখেন কতগুলি পয়েন্ট আমি আপনাকে বলি। সেটা হলো, যাকে এখন মতো সন্দেহ করা হচ্ছে, ফয়সল নামে যে ছেলেটাকে, দাউদ খান নাকি নাম, ফয়সল, বিরাট নাম। এই ছেলেটা কিন্তু আমরা যতটুকু দেখলাম এ পর্যন্ত, যতটুকু তথ্য পেলাম, সে কিন্তু একটা অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল। এই গত ফেব্রুয়ারি মাসে সে ছাড়াও পাইছে। সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, সে ছাত্রলীগের কোনো একটা ছাত্রলীগের সেন্ট্রাল কমিটি ছিল। তো আমরা ছাত্রলীগের একটা লোক যে সংগঠনকে আপনি নিষিদ্ধ করছেন, যার ইউনিয়ন কমিটির একটা লোককে পাইলে আপনি পিটান, তো সেই ছেলেকে অস্ত্র মামলা র্যাবের হাতে ধরা পড়ার পরেও হাইকোর্ট থেকে উচ্চ আদালতে তারা আপনি জামিন নেওয়ালেন কেন? কিন্তু মাসুদ কামাল, আমরা তো দেখছি যে বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও কিন্তু শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে যাচ্ছে। একই কথা হলো, এটাও সে একই কথা। তো তাকে তো আপনি মুক্ত করে দিলেন, খোঁজ দিয়ে দেখেন তো তাকে মুক্ত করার ক্ষেত্রে আইনজীবী কে ছিল, খোঁজ দিয়ে দেখেন। আপনি দেখবেন যে হয় বিএনপির কেউ ছিল অথবা জামাতের কেউ ছিল। এরাই এখন আদালতগুলিতে জামাত বিএনপির উকিল না হলে কাজ হয় না,
এটা একদম ধ্রুব সত্য কথা। যে কেউ যদি আওয়ামী লীগে কেউ বিপদে পড়ে জামাত বিএনপির উকিল খুঁজে। আর এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কিছু নাম আছে, যাকে নাম বলে উচ্চারণ করলাম না, তো সবাই এদেরকে জানে। সেরকমই কেউ একজন ছিল এই মামলাতেও। তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি এর মামলা কত টাকার বিনিময়ে লড়ছেন, আপনার নীতি আদর্শ কোথায় গেল? তখন কেউ কিছু বলবে না। আচ্ছা যাই হোক, তারপরে দেখেন, তারপরে আইনটা আসেন দেখেন, ছাত্রলীগের একটা লোক, চিহ্নিত লোক, অস্ত্র মামলায় ধরা পড়ছিল, তাকে দেখা গেল আবার হাদির সঙ্গে, হাদির প্রোগ্রামে, হাদির ইনকলাব মঞ্চের যে অফিস, সেখানে তার পাশে সে লোকটা বসে আছে। আবার একটা ছবি দেখলাম সাদিক কায়েমের সঙ্গে সে হাসাহাসি করতেছে। আর ওই ছবিটা কি ফেক কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই হাদির সঙ্গে এটা শিওর, কারণ ওটা ভিডিও দেখছি আমি। তো এখন এই বিষয়গুলি কি, আবার এটাকে নিয়ে কিন্তু অনেকে রাজনীতিও করতেছে। এই বেচারা হাদির জীবন যায়, এদিকে আর রাজনীতি করে। আমি নিশ্চয়ই পরের টার্নে আপনি আবার আমাকে বলবেন, আমি তখন আরো কিছু পয়েন্ট বলবো। ধন্যবাদ জানাব। জনাব মাসুদ কামাল, আমরা গতকাল দেখেছি হাদির উপর যখন হামলা হলো, তার বোন জানিয়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা আমার ভাইকে বাঁচতে দেবে না। এবং এই প্রসঙ্গে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের বলেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত 80 জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। নির্বাচন ঘিরে ভারতকে কোনো নীল নকশা কষছে? দেখেন, নীল নকশা করছে কি করছে না, হাদির বোন যতটা সহজে বলতে পারতেছে, জুলকার নাইন সাহেব যেভাবে বলতেছেন, আমি এভাবে বলতে পারবো না, আমি অত জ্ঞানী না। কারণ কিছু একটা নীল নকশা আঁকতেছে আর এটা সব বুঝে ফেলেছে। ভাই বিষয়টা এত সহজ না রে ভাই, ঘটনার প্রেক্ষিতে আপনাকে আলোচনা করতে হবে। আমি আপনাকে 2-3টা ঘটনা বলি, তাহলে আপনি বুঝবেন। দেখেন, যখন হাদির একটা ভিডিও আমি দেখলাম, মানে আমি যা দেখবো তার প্রেক্ষিতে আলোচনা করব। একটা ভিডিও দেখলাম যে উনি যখন গুলিবিদ্ধ হয়েছেন, একদম রিক্সায় করে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তখন একজন লোক লাইভ ভিডিও করতেছে ফেসবুকে। সেখানে সে কি বলতেছে, তার একটা কথাই খুব বারবার সে বলতেছে যে ঢাকা 8-এর প্রার্থী হওয়ার কারণে হাদি ভাইকে গুলি করা হয়েছে। আচ্ছা আপনি বলেন, আপনার পাশে একজন লোক গুলিবিদ্ধ, মাথাটা ঢেকে রাখা হয়েছে, তখন আপনি কি কারণে গুলিবিদ্ধ, ও কেমন বুঝলো? এবং হামলাকারী নিশ্চয়ই কোনো কারণ বলে যায়নি। কারণ বলে যায়নি, তার সঙ্গে আলোচনা হয়নি। ও কি করে বুঝলো যে ঢাকা 8-এর প্রার্থী হওয়ার কারণে তাকে সে ক্রমাগত বলছে। আপনি ভিডিও চাইলে আমি আপনি দিতে পারবো, এই ভিডিও আমি নিজে দেখেছি, অনেকে দেখেছে, আমার কাছে একজন পাঠিয়েছে, যেহেতু ভিডিওটা আমি দেখলাম। এবং সে অন্তত 5 থেকে 6 বার বলছে যে ঢাকা 8-এর প্রার্থী হওয়ার কারণে হাদি ভাইকে গুলি করেছে। এই লোকটা কে? এই লোকটাকে আগে আপনি ধরতে হবে, জিজ্ঞাসা করতে, ভাই তুমি কি করে বুঝলা যে ঢাকা 8-এর জন্য হয়েছে? 1 নাম্বার। তা না হলে তুমি কেন এটা প্রচার করছো? এই প্রচার করে তোমার লাভ কি? 1 নম্বর। 2 নম্বর কথা হলো, মির্জা আব্বাস ওনাকে দেখতে ওখানে গেলেন হাসপাতালে, ওখানে ওনাকে হেনস্থা করা হয়েছে মোটামুটি। সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে ইলিয়াস হোসেন একটা পোস্ট দিল। সে পোস্টে উনি কি লিখলেন, হসপিটালে মির্জা চাঁদার উপস্থিতি ভালোভাবে না নেওয়ারই কথা। মির্জা চাঁদার, মির্জা আব্বাস বলে কিন্তু মির্জা চাঁদা, মানে উনি চাঁদাবাজ হিসেবে তাকে আখ্যায়িত করছেন। উপস্থিতি ভালোভাবে না নেওয়ারই কথা বললেন। তার ঠিক ঘন্টাখানেক পরে উনি আরেকটা পোস্ট দিলেন ফেসবুকে, সেই পোস্টটা এখনো আছে। ওখানে লেখছে, চান্দা আব্বাসকে হাদির মামলার 1 নম্বর আসামি করা হোক। ঠিক আছে, চান্দা আব্বাসকে হাদির মামলার 1 নম্বর আসামি করা হোক। কে লেখলো? ইলিয়াস হোসেন। চেষ্টা করা হচ্ছে। অবশ্যই। মূল ঘটনাটা কি? মূল ঘটনাটা হলো হাদির কিন্তু জীবন যাচ্ছে, হাদি কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক তাদের মতলবী ব্যবসা করতেছে। এবং যে কথাটা মোশাররফ ভাই একটু আগে বললেন, যে সে হলো একটা এখানে মানে বলির পাঠা আছে না, হাদি এখানে বলির পাঠা হয়ে গেছে। সিম্পল। হাদি ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বলতেছে। এটা কি নতুন বলছে? নতুন বলে নাই, বরং গত কয়েকদিন ধরে সে কম বলতেছে। কারণ এখন সে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, এখন সে কিন্তু আগের মতো তো অ্যাগ্রেসিভ না। হাদি কিন্তু, আমি আপনাকে বলি, হাদির সঙ্গে আমার পার্সোনাল রিলেশন খুব ভালো ছিল, খুবই ভালো, এবং আমি তাকে পছন্দ করি। কি মনে করি সেটাও বলি। এই যে মুখগুলি আছে, আন্দোলনের যে মুখগুলি আছে, সেই মুখগুলির মধ্যে আমার কাছে মনে হইতো, আমি হাদিকে মনে করতাম, আমি মনে করে ভুল হইতে পারে ভাই, আমি মনে করতাম সে হলো একমাত্র ব্যক্তি আমার দেখা এই পুরো গ্রুপের মধ্যে যে নাকি ফিনান্সিয়ালি অনেস্ট ছিল।
বাদ বাকি সবার নামে আমি কিন্তু কম বেশি আমার কাছে কিন্তু সব তথ্য আসে অনেকে আমার কাছে তথ্য পাঠায়। আমি হাদির নামে কোনো তথ্য পাই নাই। যখন না পেয়েছি আমি জিজ্ঞাসা করেছি অনেককে যে ভাই হাদি কি কিছু খায়টায়? আমাকে খুব ভালো একটা সোর্স থেকে বলছে যে আমরা পরীক্ষা করে দেখছি সে খায় না। আমার হাদির প্রতি দুর্বলতার এর মূল কারণ সে ফিনান্সিয়ালি ছিল অনেস্ট, আমি যতটুকু জানি। এর বাইরেও থাকতে আমার যার আর বাইরে অনেক থাকতে পারে, তাকে আমি পছন্দ করি। কিন্তু যারা তাকে নিয়ে বাণিজ্যগুলি করতেছে এই এক একটা আরেকটার চেয়ে বড় করাপ্ট। পিনাকি ভট্টাচার্য হাদির এই ঘটনার পরপরই সে প্রথমে একটা পোস্ট দিয়েছে, সেই পোস্টের মধ্যে লিখতেছে যে কয়েকজন নাম দিচ্ছে যে এরা কয়েকজন সাংবাদিক, এই নাম বলি আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, হ্যাঁ মাসুদ কামাল আছে, আমিও আছি এখানে। আপনারা নাকি আওয়ামী বয়ান তৈরি করতেছি আর তখন হাদিকে মরতে হচ্ছে, মানে হাদির মৃত্যুর জন্য আমরা দায়ী। মানে সবাই যার যার ধান্দা এখানে ফুলফিল করার চেষ্টা করতেছে। মির্জা আব্বাসকে দায়ী করেছে ইলিয়াস হোসেন লেনদেন কিছু করতে চায় আর কি, বলে আমি তুমি আমার টাকা দাও, তোমার নাম আর কমু না, এটা হইতে পারে। পিনাকি বলতেছে মাসুদ কামাল তুমি আমায় কিছু বলো না, বললে তোমার নামে আবার বলবো আমি। মানে একটা প্যাথেটিক ঘটনাকে, একটা মর্মান্তিক ঘটনাকে নিয়ে তারা বাণিজ্য করতেছে সবাই। ওই যে বলছে ঢাকা ৮-এর নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে হাদি ভাইকে মারা হলো, বাণিজ্য এটা হলো ওর ধান্দা, সেখানে ফুলফিল করতেছে। একটা মানুষের জীবন যায় আর সবাই এখানে যার যার মতো মতলব করে। এইটা হলো কি আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। আবার দেখেন এখানে আমি এটা না বললাম এরা সব জ্ঞানী লোক, গ্রামে কি হয়েছে হাদিকে দেখা যায় তার বাবা মা চলে আসছে, চোর দিয়ে চুরি করছে ওই বাড়িতে। মানে সব মতলব, কি শহর কি গ্রাম, কি শিক্ষিত কি অশিক্ষিত, আমাদের মনে রক্তের মধ্যে মনে হয় মানে এই মতলববাজি ঢুকে গেছে। তো এটা ভালো না। সরকার কি চায় আপনি এটা দেখান তো, কি দেখে আপনার মনে হয় সরকার চায়? এটা আপনি বলেন না ভাইয়া, শেষ কমপ্লিট। যদি সরকার শুনে নাম বলি, সরকার হলো দেশের মানে যদি আমি খুব সোজা বাংলায় বলি, সরকার হলো সবচেয়ে বড় মাস্তান। কারণ সরকারের হাতে পুলিশ আছে, সরকারের হাতে র্যাব আছে, আর্মি আছে, সরকারের হাতে লাঠি আছে, সরকারের হাতে বন্দুক আছে। এর চেয়ে আর বড় মাস্তান কি? সরকার যখন লাঠি নিয়ে আমার সামনে আসে, আমি লাঠি নিয়ে দাঁড়াতে পাই না, দাঁড়ালে আমার অপরাধ হবে, তার অপরাধ হবে না। কিন্তু যার হাতে এত কিছু আছে সে যদি চায় অস্ত্র না আপনার মাথার উকুন মতো সে উদ্ধার করতে পারবে। সরকারের সদিচ্ছার ঘাটতির কারণেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করা যায়নি। আপনিও বলছিলেন কোনো জায়গায় আমি সদিচ্ছা দেখছি কিনা। আমি আপনার কাছে পাল্টা প্রশ্ন রেখেছিলাম যে সরকারের সদিচ্ছা থাকলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে কার সদিচ্ছা লাগবে বলেন তো? একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে কার সদিচ্ছা লাগবে? আপনার। কিন্তু আমরা যদি 24-এর গণঅভ্যুত্থানের বাস্তবতা তুলে ধরি জনাব মাসুদ কামাল, আমরা দেখেছি যে বিধ্বস্ত হওয়া আইন শৃঙ্খলা বাহিনীকে শৃঙ্খলায় ফেরানোই কিন্তু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, তারা সেই চ্যালেঞ্জ দেখেছে। চেয়ে চেয়ে দেখলাম, এটা গান আছে না একটা, আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম। তারা চেয়ে চেয়ে দেখছে, কিছু বলে নাই। আপনি আমাকে বলেন গত 1.5 বছরে শুরুর থেকে তারা বলতেছে যে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে। আপনার কাছে কি একবারও মনে হয়েছে যে এই সরকার যে পদক্ষেপটা, এই যে একটা পদক্ষেপ নিল, এই পদক্ষেপের কারণে পুলিশ বাহিনী মনোবল আবার জেগে উঠবে? মনে হয়েছে আপনার কাছে? মনে হয় নাই। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। এই আন্দোলনে অনেক পুলিশ মারা গেছে তো। আচ্ছা, সবগুলোই মৃত্যু কি প্রয়োজনীয় মৃত্যু ছিল? সবগুলো মৃত্যু প্রয়োজনীয় মৃত্যু ছিল না। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, পুলিশের কনস্টেবলের কি ক্ষমতা আছে তার ঊর্ধ্বতনের অর্ডার ছাড়া গুলি করার? নাই। তার ঊর্ধ্বতনকে ধরেন ওসি, ঠিক আছে, ওসি কি ক্ষমতা আছে ইচ্ছা করলে একটা মানুষ গুলি করে মেরে ফেলাবে? সে এসপির অর্ডার পাইছে। এসপি কার অর্ডার পাইছে? হয়তো ডিআইজির অর্ডার পাইছে। ডিআইজি কার অর্ডার পাইছে? আলটিমেটলি উঠতে উঠতে আইজি পর্যন্ত আসছে। সে আইজি আপনার রাজ সাক্ষী বানিয়ে 5 বছর দিয়ে দিয়েছেন। যে মূল অর্ডারটা করলো সে 5 বছর, আর পুলিশের হবে মৃত্যুদণ্ড। হইলো কিছু ভাই? যে ট্রিগার টিপলো তার হলো মৃত্যুদণ্ড, আর যে ট্রিগার টিপতে বাধ্য করলো তার 5 বছর। কোন আইন? এখন যদি সব কনস্টেবল বলে যে আমরাও রাজ সাক্ষী হবো, আদালত এদের রাজ সাক্ষী বানাবে না। তাহলে এটা কি আইনটা কি, বিচারটা কি হলো বলুন তো আমাকে? আচ্ছা, আবার উল্টা দিক দিয়ে ধরি যে পুলিশের বিচার হবে। ভাই আমি তো পুলিশ হত্যার সাজার কথা বলি না, আমি বলছি পুলিশের যে হত্যাগুলি হয়েছিল সেই হত্যাগুলো আপনি একটা বিচার করবেন। বিচার করে দেখবেন যে হ্যাঁ এই পুলিশটা আসলে তার হত্যাটা জরুরি ছিল,
আন্দোলনের স্বার্থে, তাহলে বিচার হবে না। আর এটা যদি মানে এটা জরুরি ছিল না, তাহলে তো বিচার হবে। আপনি বিচারই করবেন না, ইন্ডেমনিটি দিয়ে দিবেন। এই দিলেন ইন্ডেমনিটি একটু পরে কথা বলি। আপনি আমাকে বলেন, এই পুলিশের মধ্যে যারা মারা গেছে তাদের একটা ফ্যামিলি নাই, তার বউ আছে না, বাচ্চা আছে না, তারা এই দেশের নাগরিক না? বলেন, ওই নাগরিকটা যেটা আপনি কি করলেন? ওই নাগরিকটা কোথায় জাস্টিসটা পেল বলেন আপনি? কোথায় পেল জাস্টিস? থানা লুট হয়েছে, থানায় আগুন ধরাই দিচ্ছেন, পুলিশটা মারা গেছে। সাভারে মানুষকে মারছে পুলিশ, আগুন দিয়ে মারছে, অবশ্যই অপরাধ, বিচার হবে। কিন্তু যে থানা লুট এবং যেখানে পুলিশে কোনো গুলি করলো না, ঢাকা ছাড়া ঢাকার বাইরে কোনো জেলা শহরে পুলিশের সঙ্গে কোনো সংঘাত হয় নাই, আপনি পুড়ে দিলেন আগুন দিয়ে। আমার কথা হলো, আমি বলছি না আপনি এটা করতে, আমি সেখানে আপনি বলতে চাইছেন যে পুলিশের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। না হওয়ার কারণে কি হয়েছে, আমি দেখলাম যে আমার সহকর্মী মারা গেছে, তার কোনো বিচার হচ্ছে না। তার ফ্যামিলি লেখাপড়া, বাচ্চা কাচ্চা লেখাপড়া বন্ধ হয়ে গেছে, তার ওয়াইফ রাস্তায় ফ্যাফে করে ঘুরতেছে, আর আমাকে বলতেছেন যে তুমি আইন শৃঙ্খলা রক্ষা করো। আমি কি সেই আগ্রহটা পাবো?